দর্শক, আসন্ন ঢাকা রিপোর্টার্স ইউনিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন যেসব প্রার্থী, আজকে আমরা সাধারণ সম্পাদক পদের যে সমস্ত প্রার্থী রয়েছে তাদের কাছে জানতে চেয়েছিলাম, সবাই তো ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন, কিন্তু আপনাকে কি কারণে ভোটাররা বেছে নেবেন? তো চলুন আমরা জানতে চাই যে কি বলেছেন এই প্রশ্নের উত্তরে তারা। কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলাম। আপনাদের ভোটে এবং আপনাদের ভালোবাসায় আমি বিগত দিনে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছিলাম। দুই কমিটিতেই আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি। আমার সততা, নিষ্ঠা এবং আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না। আগামীতেও আমার সততা এবং নিষ্ঠা এবং আমার যে আন্তরিকতা, সংগঠনের প্রতি ভালোবাসা, সংগঠনের সকল সদস্যদের প্রতি আমার যে ভালোবাসা, এখান থেকে এক চুলও নড়বে না। সংগঠনের জন্য দিন রাত পরিশ্রম করতে রাজি আছি। বিগত দিনেও আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি। এই সংগঠনের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে আমি বদ্ধপরিকর। এই সংগঠনের মর্যাদা আরো বৃদ্ধির ক্ষেত্রে যতটুকু প্রয়োজন, যা করার দরকার, আমার সাধ্যের মধ্যে যা আছে, আমি সর্বোচ্চটুকু দিয়ে, আমি শ্রম দিয়ে, আমি ঘাম দিয়ে, আমার সময় দিয়ে আমি এই সংগঠনকে আরো কিভাবে আরো একটু এগিয়ে নিয়ে যাওয়া যায় সেজন্য আমার সর্বোচ্চটুকু চেষ্টা থাকবে। আমি এই সংগঠনের সকল সদস্যদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাই। তারা আমাকে এই পর্যন্ত বেছে নিয়েছেন এবং আমাকে দুইবার কাজ করার সুযোগ দিয়েছেন। আমি চাই আগামীতেও তারা আমার পাশে থাকবেন, আমাকে একটি করে ভোট দিবেন এবং আমাকে সমর্থন দিবেন, আমাকে এই সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে তারা আমাকে বেছে নেবেন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ এবং সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে। আমি ঢাকা রিপোর্টার্স ইউনিটি বিগত কমিটিতে কার্যনির্বাহী সদস্য, পরবর্তীতে সহসভাপতির দায়িত্ব পালন করেছি। এই প্রাণের এই সংগঠন, আমার এই সংগঠনকে কেন্দ্র করে, আমার এই সংগঠনকে ঘিরে আমার কিছু স্বপ্ন আছে। সেই স্বপ্নগুলো আমি বাস্তবায়ন করতে চাই। নতুন বাংলাদেশে আমি নতুন কিছু উপহার দিতে চাই। কিভাবে সংগঠনকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায়, সংগঠনের আরো কিভাবে গতিশীল করা যায় সংগঠনের। আমরা ঢাকা রিপোর্টার্স ইউনিটি সবাই, সকল সদস্যই সমান, কিন্তু যারা সিনিয়র বা যারা আগে নেতৃত্ব দিয়েছেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির ট্রেডিশন, আমরা সিনিয়রদের সম্মান করি এবং সিনিয়রদের জন্য একটা স্পেস থাকে আমাদের অলওয়েজ। যারা সাবেক আছেন বা সিনিয়র সদস্যদের মধ্যে যারা আছেন, আমার প্রত্যেকটা মেম্বার, প্রত্যেকটা সদস্যই সমান সুযোগ পাবে, সমান ফেসিলিটিস পাবে, কিন্তু যারা সিনিয়র আছেন তাদের সম্মানের জায়গাটা আমাদের অনেক উপরে, অনেক উপরে। আমাদের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি বছর 40 জনকে মেম্বারশিপ দেয়া যায়, বাধ্যবাধকতা রয়েছে। এর কম দেয়া যাবে, বেশি দেয়া যাবে না। মূলত রিপোর্টিং এ যারা থাকে 5 বছর, একাধারে 5 বছর, তাদেরকেই মেম্বারশিপ দেওয়া হয়। এখানে ব্যক্তিগত পছন্দের বিষয় না, বিষয়টা হলো তার পেশাগত দক্ষতা আর সে মূল রিপোর্টিং এ একাধারে 5 বছর আছে কিনা, তাহলেই সে ক্যাপাবল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আবেদন করার মানে যোগ্য হয়ে যান উনি। এটা কারো দয়া বা করুণা না, এটা তার অধিকার। প্রত্যেক রিপোর্টারের যাদের 5 বছর বয়স হয়েছে, গঠনতন্ত্র অনুযায়ী এটা তার অধিকার, মেম্বারশিপ পাওয়া তার অধিকার। আমরা সেই অধিকারের প্রতি সম্মান জানাই। আপনি জানেন যে পেশাদার সাংবাদিকদের একমাত্র সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি, অ্যাকচুয়ালি পেশাদার রিপোর্টারদের একমাত্র সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি। দীর্ঘদিন থেকে সাংবাদিকদের দাবি আদায়ে আগে ইউনিয়ন যে ভূমিকাটা রাখতো সেটা আমাদের চোখে পড়েনি। এক্ষেত্রে ঢাকা রিপোর্টার্স ইউনিটি সেই কাজটি দীর্ঘদিন থেকে করে আসছে। আমি বিভিন্ন পদে এর আগে দায়িত্ব পালন করেছি, আপনারা জানেন। সদস্য ছিলাম, সাংগঠনিক সম্পাদক ছিলাম, সাধারণ সম্পাদক ছিলাম। আমি সদস্যদের পাশে থাকার চেষ্টা করেছি। আপনারা জানেন যে করোনার সময় আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। আমি তখন কমিটিতে ছিলাম না, কিন্তু ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যে করোনা টেস্টের বুথ স্থাপন প্রথম বেসরকারি ভাবে, সেটি আমি নিজে স্থাপন করেছিলাম, সহযোগিতা করেছিলাম সেক্ষেত্রে। পাশাপাশি আপনার ওই সময়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রথম পিপিএ এনেছিল, সেটাও আমি অ্যারেঞ্জ করে দিয়েছিলাম। পাশাপাশি আমি চেষ্টা করেছি আমাদের সদস্যদের পাশে থাকার। আপনি জানেন যে আমি এর পরে 2023 সালে সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছিলাম। তখন আমি চেষ্টা করেছি, যেমন অ্যাওয়ার্ড আমাদের ওই কমিটির সময়ে 31টা অ্যাওয়ার্ড দিয়েছি আমরা, যেটা সর্বোচ্চ ছিল ডিআরইউতে। পাশাপাশি আপনার ধরেন
সারা বছরের যে অ্যাক্টিভিটিস গুলা সেটা পালন করার এছাড়া আপনার আমরা হেপাটাইটিস বি ক্যাম্পেইনটা করেছি। আপনারা জানেন যে সাংবাদিকদের অধিকাংশই লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে গত কিছুদিন অনেক সদস্য মারা গেছেন আমাদের। এ কারণে সবার জন্য হেপাটাইটিস বি টিকাটা আমরা চালু করেছিলাম। আমি চেষ্টা করেছি স্বাস্থ্যের ক্ষেত্রে ঢাকা রিপোর্টার্স ইউনিটি সদস্যদের যাতে চিন্তা একটু কম করতে হয়, আমি পাশে থাকার চেষ্টা করি সবসময়। এছাড়া আগামী দিনে আসলে আমার মূল লক্ষ্য হচ্ছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির একটা বেজ নাই যে হেলথ কর্নার করে যাওয়া। আসলে সেখানে যাতে বেসিক টেস্ট গুলো থাকবে, মানে আমি যখন হয়তো একটু অনুভব করব, সিক অনুভব করব বা বুকে ব্যথা বা কোনো একটা মানে চিন্তা করব যে আমার হয়তো ট্রিটমেন্ট বা একটা টেস্ট দরকার, যাতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে চলে আসতে পারেন। বা এই চিন্তাটা আমার আগে থেকেও ছিল, এখনো আছে। আমি আসলে একটা হেলথ কর্নার করে যাব। পাশাপাশি আমি আমার প্ল্যান আছে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনার একটা প্যানেল ডাক্তার তালিকা আছে। দেখবেন যে বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য আদার ইনস্টিটিউট গুলোতে আমাদের একটা প্যানেল ডাক্তারদের তালিকা আছে, যেটা আমাদের নাই। আমি আসলে ইনশাল্লাহ 100 জন ডাক্তারের প্যানেল ডাক্তারের তালিকা করব। পাশাপাশি গত বছর আমরা আমি যে ইয়ারে সাধারণ সম্পাদক ছিলাম, আমাদের ওই কমিটি আমরা মাসে 2 দিন হেলথ ক্যাম্প বা আমরা ওটা হচ্ছে ডিআরওতেই ডাক্তার বসানোর প্ল্যান ছিল আমাদের, এবং 1 মাস ওটা চালু ছিল, যেটা এখন বন্ধ আছে। আমি আসলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডাক্তার বসবে 2 দিন, মাসে 2 দিন ডাক্তার বসবে। সেটাকে আরো বাড়ানোর আমার পরিকল্পনা আছে, যাতে ওখান থেকে যে আমরা ওখানে বাইরের রোগীদেরও আমরা ট্রিটমেন্ট করানোর চেষ্টা করি সদস্যদের পাশাপাশি। বাইরে যে ইনকামটা আসবে সেটা দিয়ে আমাদের পরবর্তী দিনের যে আমাদের প্রত্যেক দিনের যে খাবারের যে ভর্তুকিটা সেটা ওঠানোর আমার প্ল্যান আছে। পাশাপাশি আমার দ্বারা এবছর খেলাধুলা হয়ই নাই। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আপনি জানেন যে ক্রিকেট, ফুটবল এবং এটা একটা মিলন মেলা আমাদের সবার জন্য, কিন্তু এই বছর এখন পর্যন্ত আমরা ক্রিকেট, ফুটবল কোনোটাই পাইনি। আমি যদি সাধারণ সম্পাদক হয়ে আসি, আমার প্ল্যান আছে ক্রিকেট 2 বার এবং ফুটবল 1 বার করার, এটা আমার ইচ্ছা। এবং অ্যাওয়ার্ডটা আবারও আমি থাকলে 30টায় নিয়ে আসব। পাশাপাশি যেটা হচ্ছে আমাদের বসার আসলে যে নতুন একটা ভবন করার প্ল্যান ছিল, সেটা এখনো হয়নি। আমার ইচ্ছা আছে অন্ততপক্ষে যদি সম্ভব হয়, আমি যদি সবার সহযোগিতা পাই, আমার 4 তলা স্টিল স্ট্রাকচারে সেকেন্ড যে ভবনটা হওয়ার কথা ছিল ডিআরও, সেটা বাস্তবায়ন করে যাব ইনশাআল্লাহ। আমার প্ল্যান আছে যে আমাদের যে সদস্য সন্তানদের 10 বছরের উপরে যে মেয়ের বাচ্চারা আছেন, তাদের যে জরায়ু ক্যান্সারের টিকা এখন গভর্নমেন্ট দিচ্ছেন, কিন্তু এটা ঢাকা রিপোর্টার্স ইউনিটির মাধ্যমে যারা বাকি থাকবেন এবং যাদের ইচ্ছা হবে এখান থেকে সেই জরায়ু ক্যান্সারের টিকাটা। পাশাপাশি আমাদের সবার জন্য আপনারা জানেন যে এখন আমাদের নিউমোনিয়ার সমস্যাটা অনেকের, সেই বয়স্ক থেকে শুরু করে সবারই। আমি আমার যদি আসতে পারি, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মনোনীত হই, নির্বাচিত হই, তাহলে আমি সবার জন্য নিউমোনিয়ার টিকাটা অ্যারেঞ্জ করব। এটা আমার অঙ্গীকার। আর না আসলেও আমি চেষ্টা করি সবসময় ঢাকা রিপোর্টার্স ইউনিটির পাশে থাকার, বা কমিটির বাইরে থাকলেও সেই চেষ্টা অব্যাহত থাকবে। আমি সবার ভালোবাসা চাই, ভোট চাই আপনাদের কাছে, দোয়া চাই। মাইনুল হাসান সোহেলকে সাধারণ সম্পাদক পদে একটি ভোট দিবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি নির্বাচন 2025-এ আমি সাধারণ সম্পাদক পদে আসলে প্রতিদ্বন্দ্বিতা করছি, এবং আমার সাথে আমারই আরো 3 জন সহকর্মী, ছোট ভাই, তারাও প্রতিদ্বন্দ্বিতা করছে, এবং আমরা সবাই ভোট চাইছি। আমি যদি বলতে চাই, ঢাকা রিপোর্টার্স ইউনিটি সবচাইতে বৃহৎ সংগঠন, কর্মরত যে রিপোর্টার আছে তাদের সবচেয়ে বড় সংগঠন, এবং এই সংগঠনের যারা আমাদের সদস্য এবং আমরা যারা ভোটার, আমিও একজন ভোটার, সবাই আসলে সচেতন এবং সবাইকে চিনি, জানি আমরা কে কি কাজ করি এবং কোথায় কি করি, সবাই আমরা জানি। এবং ভোটারদের কাছে আমাদের সবারই প্রত্যাশা থাকে যে তিনি আমাকে ভোট দেবেন। অবশ্যই তিনি কেন আমাকে ভোট দিবেন, এই সংগঠনে যারা সদস্য তাদের বিবেচনার প্রতি আমার একটি বিশেষ আস্থা আছে। নিশ্চয়ই তারা যোগ্য প্রার্থীকে বেছে নেবেন 30 তারিখের নির্বাচনে। এরপরও আমরা আসলে তাদের কাছে গিয়ে বলছি যে আমাকে ভোট দিন। কেন ভোট দিবে? আমি যে কথাটি সবসময় বলতে চাই যে সংকটে সুদিনে আমরাই আমাদের শক্তি ও সুরক্ষা। আমি এই মন্ত্রটাতে আসলে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি আমাদের এই পেশায় আমাদের কথা আসলে অন্য কেউ বলে না, কখনো বলেনি। সবাই প্রত্যাশা করে তার বিপদে, তার সমস্যায়, দেশের সমস্যায়, জাতীয় সমস্যায় আমরা তাদের কথা বলবো। যখন সবাই আগুন বা ভূমিকম্প থেকে দূরে সরে যায়, তখন আমাকে ওই দুর্ঘটনার আরো কাছে যেতে হয়,
সবাইকে এই সংবাদটি জানানোর জন্য, এবং সবাই প্রত্যাশা করে আমি তার খবরটি জানাবো। কিন্তু আমি যখন বিপদে পড়ি, আমার একজন সদস্য, আমার এক সহকর্মী যখন বিপদে পড়ে, তখন কিন্তু আমরা দেখি না অন্য পেশার লোকেরা, অন্য কেউ এসে আমাদের জন্য রাস্তায় নামে, প্রতিবাদ জানায়, কোনো কিছু। আমি পরপর দুটি ঘটনা, জাস্ট 5ই আগস্টের আগে 2রা আগস্ট মেহেদীর মৃত্যুর পরে যে প্রতিবাদ সভা, সেখানেও আমাদেরই কথা বলতে হয়েছে। আবার ঠিক তারপরে দীপ্তজীবীর যে সহকর্মী মৃত্যুবরণ করেছে, তার জন্য আমাদেরই কথা বলতে হয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি একটি অনন্য সংগঠন, যেখানে দল মত রাজনীতি বলে আসলে কিছু নেই। সেখানে আমরা ব্যক্তি মানুষ এই ভোটে নামি, এবং আমরা সবাই সবার পাশে থাকার চেষ্টা করি, এবং দিন শেষে আমি বিশ্বাস করি আমরা আসলে একে অপরের সুহৃদ, এবং 30 তারিখের নির্বাচনের পরেও আমরা আসলে আমরাই, যেই জিতি বা যেই হারি। ঢাকা রিপোর্টার্স ইউনিটি সদস্যদের পেশাগত উৎকর্ষতার জন্য যে কাজ করাবে, এর পাশাপাশি এই রিপোর্টার্স ইউনিটি আসলে সংগঠনের সদস্যদের এক ধরনের বিনোদনের জায়গা, এক ধরনের শেয়ারিং এর জায়গা, এক ধরনের অবসর কাটানোর জায়গা। সুতরাং এখানে খাবারের মানের কথা আসে, তাদের বিনোদনের কথা। এর পাশাপাশি দুটি জিনিস আমি খুব অনুভব করি সংগঠনের সদস্যদের প্রয়োজন হয়। প্রতিটি মানুষের চিকিৎসার প্রয়োজন হয় এবং তার ঔষধের প্রয়োজন হয়। সুতরাং আমি মনে করি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যদি একটি ফার্মেসি করা যায়, যেখানে সে স্বল্প মূল্যে বা ডিসকাউন্টে ঔষধ পাবেন, এটি আমার 1800+ সদস্যের প্রত্যেকেরই পরিবারে প্রয়োজন হয়। এতে কি হবে? এতে আসলে সব সদস্যরা একবার করে হলেও, মাসে হোক 6 মাস হোক, একবার হলেও ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণে আসবে। সদস্যরা যখন সংগঠনে আসবে, তখন আসলে সংগঠনকে সে ওন করবে, ওনারশিপ তৈরি হবে, এবং সংগঠন মুখরিত হবে, এবং সবাই আসলে সংগঠনটি এগিয়ে যাবে। একই সাথে নিত্য প্রয়োজনীয় জিনিস সংগঠনের সবার লাগে। সেক্ষেত্রে একটি গ্রসারি শপ যদি জায়গার আয়োজন করা যায়, তাহলে একটি এই শপটির কথা চিন্তা করা যাচ্ছে, যেখানে অন্যান্য কোম্পানিগুলো তাদের পণ্য কিছুটা ডিসকাউন্টে দিবে। হ্যাঁ, এটি দেওয়ার জন্য কি করতে হবে? সংগঠন বা সাংবাদিকদের কাছে মানুষরা কেন আসে তার প্রচার প্রসার এবং তার সংবাদটি সবাইকে জানানোর জন্য। সুতরাং আমরা যদি প্রফেশনালি চেষ্টা করি, এই কাজগুলো আসলে আমাদের করা সম্ভব। কারণ ঢাকায় যে আমরা কর্মরত সাংবাদিকরা আছি, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যেসব সংগঠন সহায়তা করে, আমাদের দিকে হাত বাড়িয়ে দেয়, তারা কিন্তু একটু প্রচারই প্রত্যাশা করে, এবং সেটি একমাত্র প্রফেশনালি আমাদের দেওয়া সম্ভব। সুতরাং আমি প্রফেশনাল জায়গায় দাঁড়িয়ে থেকেও আসলে সংগঠনে অনেক কিছু করতে পারা সম্ভব বলে বিশ্বাস করি। সেখানে আমাকে কোনোভাবেই কারো কাছে আলাদা করে দ্বারস্থ হওয়ার প্রয়োজন হয় না। সদস্যরা তাদের পেশাগত কাজে কোথাও যদি বাধাগ্রস্ত হয়, সেখানে আমি সব সময় সোচ্চার ছিলাম। সেটি যে দল, যে মত, যেই হোক, আমি যে কোনো আন্দোলনে, যে কোনো সময়, সব সময় তাদের পাশে থাকার চেষ্টা করেছি। এই বিষয়টি, এবং আমি একজন কর্মরত সাংবাদিক, আমি আমার কাজ দিয়ে নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছি। কারণ সবার আগে আমার পেশাগত উৎকর্ষতা, সেটি না থাকলে অন্য কিছু থাকে না। এবং এই কয়েকটি কারণ এবং কারো সংকটে আমি যাইনি, আমি খবর পেয়ে, এরকম কোনো বিষয় খুব কমই আছে। সুতরাং আমি আশা করবো এই সবগুলো দিক বিবেচনা করে, আমার কাজ দিয়ে বিবেচনা করে, এবং আমি আগে যে পোস্টগুলোতে ছিলাম, আমি 1 নম্বর সদস্য ছিলাম, কার্যনির্বাহী সদস্য, আমি কল্যাণ সম্পাদক ছিলাম, আমি ঢাকা রিপোর্টার্স ইউনিটির 27 বছরে প্রথম নারী জয়েন্ট সেক্রেটারি ছিলাম, এবং এবারও আমি প্রথম 30 বছরে একজন নারী যে দাঁড়িয়েছি সাধারণ সম্পাদক পদে। এবং আমি মনে করি আমার পূর্বের কাজ বিচার করে সদস্যরা নিশ্চয়ই আমার উপর আস্থা রাখবেন। আমি সবশেষে সদস্যদের বিবেচনার উপরও আস্থা রাখতে চাই, এবং তাদের বলতে চাই যে 30 নভেম্বর আপনারা আমাকে ভোট দেবেন, এবং আপনাদের সমর্থনও আমি চাই। ধন্যবাদ।